বিস্ময়কর রঙিন পৃথিবীর একটি অতি সবুজ দেশ হচ্ছে বাংলাদেশ। ষড়ঋতুর রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ, বনরাজি, নদ নদী, বিল বাউর, হাওর, সমুদ্র সৈকত, সবুজ শ্যামল টিলা, পাহাড়, বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে। এদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী একটি সমৃদ্ধ জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সংস্কৃতির রাজধানীও বলা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে পৃথক হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। সেন বংশের রাজত্বকালে পূজা অর্চনার জন্য রাজা লক্ষণ সেন আদিসুর কন্যা কুঞ্জু থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু পরিবার শহরের মৌলভীপাড়া বাড়ি তৈরি করেন। তাদের অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়া হয় বলে কেউ কেউ মনে করেন। অন্য একটি মত অনুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্মপ্রচারী শাহ সুফি হজরত মাহমুদ শাহ এই শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবারসমূহকে অন্যত্র সরিয়ে দেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণ বাউনবাইরা। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এ জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম। এছাড়া তালের রসের তৈরি তালের বড়া ও রসমালাই বিখ্যাত। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচ এই অঞ্চলের একটি বিশেষ ঐতিহ্য। নদীমাতৃক বাংলাদেশের মধ্যে পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ, উস্তাদ আয়েত আলী খাঁ, অদ্বৈত মল্লবর্মণ, কবি আব্দুল কাদির, কবি আল মাহমুদ, নবাব শামসুল হুদা, ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ বহু গুণী ব্যক্তির জন্ম এই জেলায়। দেশের ১/৩ গ্যাস সরবরাহ বা যোগান দেয় এই জেলার বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র থেকে। বৃহত্তম ইউরিয়া সার কারখানাও অবস্থিত এই জেলায়। তিতাস, মেঘনা সহ প্রায় ২৩টি ছোট বড় নদী এই জেলাতে বহমান। তিতাস পাড়ে গোকর্ণ গ্রামে জন্ম অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের। এই বাড়িতেই তার জন্ম এবং বেড়ে ওঠা। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটি মাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় ও অমর প্রতিভার স্বীকৃতি লাভ করেন। অদ্বৈত মল্লবর্মণ এক দরিদ্র ধীরভ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম অধরচন্দ্র। শৈশবেই পিতৃ-মাতৃহীন হন তিনি। গ্রামের মালুদের চাঁদার টাকায় তার লেখাপড়ার খরচ নির্বাহ হতো। অদ্বৈত মল্লবর্মণ হলেন আমার দাদা। উনি আমার দাদার চাচতো ভাই। আমার দাদা আর এই অদ্বৈত দা এখানে চলতো। এই সময় নদীতে জাল বাইতো, জাল বাইতানে লেখাপড়া করতো। মা বাপ বলতে কিছু ছিল না। এই আমার দাদা বই উনি একটা লেখাপড়া যেভাবে শিখাইছে, আর উনিও শিখবার আগ্রসর বেশি। কিন্তু অন্য কাজ কাম না করলে লেখাপড়া শিখবার লেগে তাই আগ্রসর বেশি। তখন তাই তো ছোটো, এই সময় তাই বয়স মনে এই ১৬-১৭ বছর হইব।
তাই যে সময় লেখাপড়া করে তখন দাদার সাথে যাই, গাঙ্গ যাই, মানে গিয়া সেরা কিছু মাছ টাছ বেশি পাইলে কি মাছ সস্তা, মাছ বিহনে বেশি, মাছ টাছ বেচা স্কুলে পড়ে আর লেখাপড়া করে জালিবা। তখন এইভাবে করতে করতে গোপনতে যখন লেখাপড়া করে শেষ করলো তখন গেল ব্রাহ্মণবাড়িয়া গিয়ে সে ব্রাহ্মণবাড়িতে লেখাপড়া মোটামুটি শেষ হয়। এরপরে আমাদের এখান থেকে তাই না লেখাপড়া শেষ করে গেছে কুমিল্লা। আমাদের যে ছেলেমেয়েরা আছে তার জন্য অর্ধেক টাকা খাইছে, অর্ধেক টাকা তাই আমাদেরকে কোনো ঘাট পড়াইছে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবার লাগিয়া লেখাপড়া এমন আগ্রসর আছে মনে লেখাপড়া যে কি মূল্যায়ন দিছে, এই মূল্যায়নটা আমাদের কোনো ঘাট আমরা জালু বংশের মাঝে মানে মল্ল বংশের মাঝে কেউ দিছে না। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগের ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আইএ ক্লাসে অধ্যয়ন করেন, কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা শেষ হয়ে যায়। তিনি 1934 সালে লেখাপড়া ছেড়ে দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জন ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কলকাতা গমন করেন। সেখানে মাসিক ত্রিপুরা পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকটি পত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রতিকূল সংঘাতে ক্রমশ মুছে আসা মৎস্যজীবী মানুষদের কাহিনী তুলে ধরে একটি মাত্র উপন্যাস তিতাস একটি নদীর নাম লেখেন। তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির কারণেই উপন্যাসটিতে ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের সাধারণ কাহিনীকে দিয়েছেন অবিনশ্বর ও অসাধারণ চিত্র। তার এই উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক কুমার ঘটক 1973 সালে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র নির্মাণ করেন। এরপরই উপমহাদেশে তিনি বেশ আলোচনায় আসেন। তিনি মাত্র 37 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় ষষ্ঠীপাড়ায় মৃত্যুবরণ করেন। তার যেই কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসের মাধ্যমে তিনি বিশ্ববরেণ্য একজন উপন্যাসিকে রূপান্তরিত হতে পেরেছেন। আমরা দেখছি যে এই সাহিত্যিককে ধারণ করার জন্য, তার সৃষ্টিকে লালন করার জন্য, যে জীবিত রাখার জন্য সময়ে সময়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে আমাদের গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয় তার স্মৃতিকে রক্ষা করার জন্য একটি অদ্বৈত মল্ল ভ্রমণ একাডেমি স্থাপন করছেন। অদ্বৈত মেলা, যেটা আমাদের এই বিদ্যালয়ের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে অনেক শিল্পী সাহিত্যিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে এখানে একটি অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন করছে। অদ্বৈত মল্লবর্মণ শুধু ব্রাহ্মণবাড়িয়ার গর্ব নয়, এটা সারা পৃথিবীর গর্ব, এটা সম্পদ। আমরা এই সম্পদকে রক্ষা করব। এটি উপমহাদেশের সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা বা গ্রামের বাড়ি। এখানে শায়িত আছেন তার বাবা মা। 1862 সালে 8 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন এই বাড়িতেই। সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসেবে সারা বিশ্বে তিনি পরিচিতি পেয়েছেন। তার শিষ্যরা হলেন পণ্ডিত রবিশঙ্কর, বসন্ত রায়, পান্নালাল ঘোষ সহ আর অনেকে। 1935 সালে বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে তিনি বিশ্ব ভ্রমণে বের হন। এ সময় তিনি ইংল্যান্ডের রানী কর্তৃক সুর সম্রাট খেতাব প্রাপ্ত হন। আমার বড় বাপ লাগে আলাউদ্দিন খাঁ, আফতাবউদ্দিন খাঁ, সমরুদ্দিন খাঁ, আয়াতে লেখা, নাইবা লেখা। অনেক মানুষ আসে, অনেক কিছু দেখা যা, ছবি টবি নেওয়া যা, ভাইয়া করে যা। সরকার কাছে চাওয়া এটা জানে আরও একটু ভালোভাবে হয় বা ভাইয়াভাবে হয়, আমরা একটু চাই আর কি। উনি রজা শরীফ হইল কলিকাতা মাইহাট আলাউদ্দিন খাঁর। এখানে আছে আফতাবউদ্দিন খাঁর মাজার আছে এবং আয়াতে লেখার মাজার আছে আপনার ইয়াতে কুমিল্লা। এই বাড়িতে এখন ওর বাপ মার রজাটা আর কি। ভারতের সর্বোচ্চ খেতাব পদ্মভূষণ ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
বহু গুণের অধিকারী বিশ্ববিখ্যাত সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ১০৯ বছর বয়সে ভারতের মধ্যপ্রদেশের মাইহারে ইন্তেকাল করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। উস্তাদ আলাউদ্দিন খাঁর ৪ ভাই ছিলেন। সবার বড় ছমির উদ্দিন খাঁ, এরপর ফকির আফতাব উদ্দিন খাঁ, আহমেদ আলী খাঁ এবং সবার ছোট উস্তাদ আলাউদ্দিন খাঁ। ওনার সব ভাইরাই সঙ্গীত অঙ্গনে পারদর্শী ছিলেন। ওদের নেতা আমার বাপের ঘর মার ঘর একজন দেখে আদর করে রাখছিলাম, নাতিন নাতিন করে ডাকছে, কত হরমাস দিছে, কাজ করছে, কাজ করাইছি, কইরা বাইরে খাওয়াইছি, পাক করে খাওয়াইছি। কলিকাতা গান গাইছে, আত্মদিনে বয়ে রয়েছে, বাজনা আমার বাধা হয়ে আত্মার বাজাইতো, বাজাইছে, বাজনা হয়েছে না, আত্মদিনে দইরা টুকা দিতে করলাম, গরম গুরু তো আমি গেলাম গাকে বিদায়, আমি গেলাম গাকে। এটি বিটঘর রাজবাড়ি বা জমিদার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি প্রসিদ্ধ গ্রাম বিটঘর। বিশিষ্ট জনেরা এই গ্রামে বসবাস করতেন বলে অনেকেই গ্রামকে বিটঘর বলেছেন। অপর মতে এই অঞ্চলে ভিটিঘর ছিল প্রচুর। এই গ্রামে ভিটিঘরের বসতি গড়ে ওঠায় নামকরণ করা হয় বিটঘর, অর্থাৎ ভিটি শব্দের পরিবর্তিত রূপ বিট এবং ঘরের সমন্বয়ে বিটঘর। এই বাড়িটি মহেশচন্দ্র ভট্টাচার্যের পৈতৃক নিবাস। এ বাড়ির জমিদার ভৈরবচন্দ্রের নাম অনুসারে ভৈরব বাজারের নামকরণ করা হয়। মহেশচন্দ্র ভট্টাচার্য তার জীবদশায় বিটঘর গ্রামে তার মা বাবা ও নিজ নামে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি বিটঘর মানুষের পানীয় জলের অভাব দূরীকরণে নিজ বাড়ির পাশে বিশাল পুকুর খনন করেন। বিটঘরের জমিদার বাড়ি বা রাজবাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি কোল্লা পাথর শহীদ সমাধি। এটি কসবা উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থিত। এখানে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শায়িত আছেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সমাধি এটি। সমাধিস্থলের চারপাশে বিস্তীর্ণ এলাকা, উঁচু নিচু টিলা, পাহাড়ে নানা প্রজাতির বৃক্ষ, সামাজিক বনায়নে সবুজের সমারোহ। এটা মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের চিরশায়িত একটা কবরস্থ সমাধি হয়েছেন। এখানে ৪৯ জন শহীদ আছেন, তার মধ্যে ৪৬ জন শহীদের নাম আছে এবং ৩ জন অজ্ঞাত সহ। সমাধিটাকে স্মৃতিচারণ করে আমরা এটাকে ধারণা করে আমরা চাই এটা আরও সুন্দর সমৃদ্ধি হোক এবং আরও সামনের দিকে এগিয়ে যাক। এখানে হাজার হাজার লাখো মানুষের সমাগম হয়। এখন এটা রক্ষণাবেক্ষণের সহ একজন লোকের প্রয়োজন। এটা সহ আমরা চাই এটা আরও বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছক। বাংলাদেশের একটা স্মৃতিস্তম্ভ, ৫০ জন শহীদদের সমাধিস্থল, এটা বিশাল আকারের একটা সমাধিস্থল। এখানে রয়েছে শহীদ মইনুল ইসলামের কবর। তার নামে ঢাকা সেনানিবাসে অতি পরিচিত মইনুল হোসেন সড়ক নামকরণ করা হয়েছে। এখানে বহুদূর থেকে পর্যটকরা পরিদর্শনে আসেন। প্রায় ৪৯ জন শহীদ এখানে দেশের জন্য যারা যুদ্ধ করে এখানে শায়িত আছেন। এই শহীদ মিনার দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক লোকই এখানে জমায়েত হয়। বিভিন্ন জায়গা থেকে পর্যটক এবং কি অনেক যুবক যুবতী এই জায়গায় আসতেছেন জায়গাটা দেখার জন্য। পাহাড়ি অঞ্চল, সরকারিভাবে আমি চাচ্ছি আপনারা এটা যেন সুন্দর একটা পরিবেশ হয় এবং এই জায়গার জন্য একটা সেফটি দেওয়ার একটা বিষয় থাকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই কবি সাহিত্যিকগণ এর প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বলেছেন রূপসী বাংলা। বিচিত্র রূপের বৈচিত্র্যতায় আকাশের রং বদলায়, তেমনি মানুষের মনের আকাশেও লাগে তার ছোঁয়া। বাংলাদেশ এদেশের প্রতিটি ঋতু এবং তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয়। আমাদের দেশের এই রূপসুধা যেন মন ভরে উপভোগ করতে পারি। দেশটাকে যেন আমরা ভালোবাসি মন দিয়ে, হৃদয় দিয়ে।